অধিকার মধ্য দিয়ে আমার স্বাধীনতার সুফল এই দেশের মানুষ পাইতো। সেখানে পরিবারতন্ত্র, দলীয় দলবাজি কোনোটাই থাকতো না। আমার লড়াই হয়েছিল ৭১ স্বাধীনতার লড়াই। সেই লড়াই আমরা জয়লাভ করেছিলাম। সেই স্বাধীনতার কে নিয়ে যারাই প্রশ্ন তুলবেন তাদের সাথে কোনো আপোষ করা যাবে না। এই প্রধানমন্ত্রী হবেন, তিনি সংসদ নেতা হতে পারবেন না, তাহলে সংসদ পরিচালনা করবেন কে? আর যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না পরবর্তী পর্যায়ে। তো আমি যে কথাটা বলতে চাই, আমি শুরু থেকেই বলছি যে রাজনৈতিক নেতৃত্বর ব্যর্থতার মধ্যে দিয়ে আমার ৭৫-২৫ জানুয়ারি যে একদলীয় শাসন ব্যবস্থা, তার পরবর্তী পর্যায়ে ইতিহাসের বাঁকে বাঁকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ঘটনা প্রবাহ ঘটেছে। কিন্তু এইখানে পরিবারতন্ত্র নিয়ে যে কথাটা আসছে, পরিবারতন্ত্র শুধু বাংলাদেশে নয়, এই উপমহাদেশে আপনি পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ইভেন নেপাল, পারিবারিকভাবে রাজনীতিতে তারা এসেছেন তাদের যোগ্যতার ইয়েতে নিয়ে। আজকে ধরেন আওয়ামী লীগ তো নাই মানে ইতিহাসের এটা নজিরবিহীন ঘটনা। সরকার প্রধান থেকে শুরু করে সবাই পালিয়ে যাওয়া। এর আগে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, সরকারের পতন হয়েছে, কিন্তু ইতিহাসের বিরলতম ঘটনা যে সরকার প্রধান থেকে আরম্ভ করে মন্ত্রী পরিষদ, সংসদ সদস্য এবং জাতীয় মসজিদের ইমাম সহ সবাই পালিয়ে গেছেন। তো পালাতে হলো কেন? আমাদের বাংলাদেশের কি একটা দুর্ভাগ্য নয় যে ৫৪ বছর বয়সে, মানে ৫৪ বছর স্বাধীনতার বয়সে এসেও আমরা কাদা ছোড়াছুড়ি করছি, শান্তিপূর্ণভাবে নির্বাচন না, গণতন্ত্র নিয়ে কাদা ছোড়াছুড়ি হচ্ছে। দুর্ভাগ্য আমি ওইভাবে বলবো না, দুর্ভাগ্য এবং রাজনীতিবিদদের নিশ্চয়ই এটা দায়। হ্যাঁ, তবে এই কথাটা সত্য, আমার যে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এই ৫৪ বছরের বিভিন্ন দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল, কেউ রাষ্ট্রটাকে গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে হাঁটান নাই। যদি হাঁটাতেন তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে যদি আমার দেশটা প্রতিষ্ঠা লাভ করতো, তাহলে এই স্বৈরাচার, দানব, এদের অধিকার মধ্য দিয়ে আমার স্বাধীনতার সুফল এই দেশের মানুষ পাইতো। সেখানে পরিবারতন্ত্র, দলীয় দলবাজি কোনোটাই থাকতো না। জবাবদিহিতা না থাকার কারণে এই অপশাসনের প্রতিষ্ঠা লাভ করেছে। আরেকটি কথা, যেখানে আক্তার ভাই বলছেন একটা দল সম্বন্ধে, আমি দলের নাম উল্লেখ করতে চাই না। ১৯৪৭ সালেও যারা স্বাধীনতার বিরোধিতা করেছিলেন তারাই আবার ৭১ স্বাধীনতার বিরোধিতা করেছেন। তারা অলওয়েজ স্রোতের বিপরীতে থাকতে চায় এবং সেই থাকার মধ্যে দিয়ে তারা একটা অহমিকার মধ্যে এসে গেছেন। তারা মনে করেন তারা সরকার ফেলতে পারেন, সরকার আনতে পারেন। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে চাই, কথা না বললে, নাম না বললেও নাম এসে যায়। ৯১ সালের যে নির্বাচন, ৯১ সালের নির্বাচনে জামাতে ইসলাম ১৮০টি আসনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন, সিট পেয়েছিলেন 18টি এবং অঘোষিত একটা সমঝোতা সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে হয়েছিল বিধায় তারা ১৮০টি আসনে নির্বাচন করছেন, ১২০টি আসনে প্রার্থী দেন নাই। তারপরে তারা ভাবলেন যে আমরাই তো সরকারে নিয়ে আসতে পারি যাকে সমর্থন দিই। তারপরে তারা আসলেন ৯৬-তে আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধভাবে তারা সংসদ থেকে পদত্যাগ করলেন, করে যে শূন্যতা সৃষ্টি করে তত্ত্বাবধায়ক এবং যা যা ঘটছে ৯৬-তে আবার নির্বাচন হলো। সেই নির্বাচনে সেই দলটি ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেন, কিন্তু দেখা গেল নির্বাচনী ফলাফলে তারা ৩টি আসন পেলেন। তাদের কারণে সেই দানবীয় শাসনের উত্থান হয়। তাদের ভুলের রাজনীতির কারণে আমার দেশ বারবার পিছিয়ে গেছেন।
আজকে তারা আমার এই ৭১-এর স্বাধীনতাটাকে তারা ২৪শে আনি দ্বিতীয় স্বাধীনতা বলতে চায়। এটা একজন ছোট্ট মুক্তিযোদ্ধা হিসাবে এবং স্বাধীনতার পক্ষে আমি কোনো চেতনায়, ওই যে মুক্তিযুদ্ধের চেতনা আক্তার ভাই বলেন, আমি চেতনা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমার স্বাধীনতার চেতনা। আমার লড়াই হয়েছিল ৭১-এর স্বাধীনতার লড়াই, সেই লড়াই আমরা জয়লাভ করেছিলাম। সেই স্বাধীনতার কে নিয়ে যারাই প্রশ্ন তুলবেন তাদের সাথে কোনো আপোষ করা যাবে না। অতীতে যারা আপোষ করেছেন তার মাসুল তাদেরকে দিতে হয়েছে। আওয়ামী লীগকে প্রতিষ্ঠা দিয়েছেন জামাতে ইসলাম, সেই জামাতে ইসলাম আওয়ামী লীগকে বিতাড়িত করছেন এবং দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। তো সেই জন্য ওই যে আক্তার ভাই বলছিলেন কালসাপ, আমি কালসাপ বলতে চাই না। তারা বন্ধু হিসাবে থেকে পিছনে ছুরি আঘাত করতে চায়। তাদেরকে নিয়ে আগামী দিনের যে বাংলাদেশ, আমার কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আসুন আজকে যারা স্বাধীনতার চেতনা বিশ্বাসী, আমি বিশেষ করে আক্তার ভাইকে বলবো, আর কলিমুল্লাহ ভাই তো আসেনি, বলবো আসুন স্বাধীনতার চেতনায় আমরা ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই এবং সেখানে দলতন্ত্র, দলীয় সরকার এবং পারিবারিক তন্ত্র বাদ দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, জবাবদিহিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আমি প্রথমে বলছি সুস্থ দ্বারা রাজনীতিটা ফিরিয়ে আনতে হবে এবং একটা প্রতিহিংসা মুক্ত একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। যারা প্রতিহিংসা নিয়ে চলছে এদেরকে দিয়ে আর যাই হোক এটা আমার কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তবে আমি জোরালোভাবে এই কথাটা বলতে চাই যে যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা আমার স্বাধীনতার সার্বভৌমত্বের বিরোধী শক্তি হিসেবে তাদেরকে চিহ্নিত করতে হবে। আমার ৭১-কে বাদ দিয়ে, আমার স্বাধীনতার লড়াইকে বাদ দিয়ে কেউ যদি দ্বিতীয় স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায় এটা হবে আত্মঘাতী। সে আত্মঘাতী হাত থেকে আমরা জাতিকে রক্ষা করব। আজকে আমার পরিণত বয়সে এসেও আমি আত্মবিশ্বাসী হতে চাই, আমি বিশ্বাস করতে চাই আমার যে কাঙ্ক্ষিত স্বাধীনতা, স্বাধীন রাষ্ট্রটা আমরা প্রতিষ্ঠা করে যেতে পারবো, আমরা বিশ্বাস করতে চাই। সেই জন্য আমি সব শক্তিকে আজকে যারা ছাত্ররা যারা বলতেছেন যে কথাগুলা, এই কথাগুলা আমি বলবো যে তাদের ম্যাচুরিটির অভাব, পরিপক্কতার অভাব আছে বিধায় তারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য নিয়ে আসে, অশুভ শক্তির ইয়েকে লালন করতে চায়, তাদেরকে দিয়ে এই বক্তব্য নিয়ে আসতে চায়। আজকের যারা আন্দোলনের পর্যায়ে আছেন তাদেরকে আমি বলবো আসুন আগামী প্রজন্মের জন্য, আমাদের সন্তানদের জন্য একটা সুস্থ ধারা রাজনীতি দিয়ে প্রতিহিংসা মুক্ত একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বানিয়ে দিয়ে যেতে চাই। পরিশেষে আমি যে কথাটা বলতে চাই যে সংস্কারের নামে যে প্রস্তাবগুলো এসেছে ৪০০ আসন, তো ৪০০ আসন যদি আপনাকে করতে হয় তাহলে এখন তো আছে বাংলাদেশে ৩০০ আসন, তাহলে ৪০০ আসনের সীমানা নির্ধারণ করতে হবে। সীমানা নির্ধারণ করতে একটা সময় লাগবে, নতুন ভোটার, এইসব মিলিয়ে তারপরে আবার নিয়ে আসছে কিছু বক্তব্য সংস্কারে। যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সংসদ নেতা হতে পারবেন না, তাহলে সংসদ পরিচালনা করবেন কে? আর যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না পরবর্তী পর্যায়ে। আবার যেটা আছেন যে রাষ্ট্রপতি হতে হবে অরাজনৈতিক ব্যক্তিত্ব। ধরে নিলাম আমি আক্তার ভাইয়ের দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল, তো রাষ্ট্রপতি নির্বাচন করবে কে? সংসদ সদস্যরা। তা যদি হয় তাহলে আক্তার ভাইদের দল বা আমাদের দল সংখ্যাগরিষ্ঠ আসন পালে তাহলে আমার দল কেন রাজনৈতিক ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেবে এবং নির্বাচিত করবেন?
আর যিনি রাষ্ট্রপতি হবেন এটা তো স্বাভাবিক প্রক্রিয়ায় আছে, তিনি দল থেকে দলের কোনো পদ পদবি থাকলে তা থেকে আগে পদত্যাগ করবেন, তাহলে তো তিনি অরাজনৈতিক ব্যক্তি হয়ে যান, দলের ঊর্ধ্বে উঠে যান। কিন্তু এখানে শর্ত দেওয়া হয়েছে তিনি তার কোনো অতীত এবং বর্তমান কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারবে না। তো রাষ্ট্র পরিচালনাটা কে করবে? তাহলে এই আমরা সেই আলোচনা অবশ্যই, হ্যাঁ, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরে। রাষ্ট্র পরিচালনা মানে আমি বলবো নির্বাচনটা আসলে হয় কি পরিমাণে মানে হবে কিনা সেটাই রাষ্ট্র পরিচালনা করা যায় না এই 7 মাসে, সেটা প্রমাণিত হয়েছে। এই সরকার, আমি ব্যর্থ বলবো না, অন্তর্বর্তীকালীন সরকারে তারা রাষ্ট্র পরিচালনা অনেক ক্ষেত্রে তারা সফলতা অর্জন করতে পারে নাই। সেই কারণে আমি বলবো আজকে সময়ের দাবি একটা জাতীয় সরকার দরকার। সেই জাতীয় সরকার রাজনৈতিক ব্যক্তিত্ব, অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং অবসরপ্রাপ্ত সামরিক ব্যক্তিত্ব এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কর্মকর্তাদের সমন্বয়ে একটি মন্ত্রী পরিষদ করা অত্যন্ত জরুরি। এবং আমি মনে করি আজকের সময়ের দাবি এসেছেন একটা জাতীয় সরকার গঠন করে রাষ্ট্রটাকে যে সংকটের দিকে নিয়ে গেছেন সেই সংকট থেকে উত্তরণ করা দরকার। আরেকটি কথা বলে আমি পরিশেষে শেষ করতে চাই যে ইউনূস সাহেব নাকি ভারত যেতে চেয়েছিলেন। একটা সরকার, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমার এই রাষ্ট্রে যিনি কালকে যদি কলিমুল্লাহ ভাই যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যান বা আক্তার ভাই যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যান, তাহলে প্রতিবেশীর সাথে তো একটা সৎ সম্পর্ক, বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক গড়ে তুলে রাষ্ট্র পরিচালনা করতে হবে। সেখানে চাওয়া তো খুব অন্যায়ের কিছু নয়। তো যদি ভারত যদি সেটাকে উপেক্ষা করে, এখানে আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে আমি মনে করব ভারত ভুল পথে হাঁটছেন। এই ভুল পথে হাঁটাটা কারোর জন্য মঙ্গল হবে না, বাংলাদেশের জন্য তো নয়, ভারতের জন্য মঙ্গল হবে না। ধন্যবাদ।